এখন ইন্ডিয়ার গ্রোথ দেখে আমার ছোটোবেলায় পড়া একটা কবিতা কবি কুসুম কুমারী দাসের লেখা, তার দুটো লাইন মনে পড়ছে। সেখানে বলা ছিল যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আর ইন্ডিয়াও ঠিক তাই করে দেখিয়েছে। ইন্ডিয়া এখন শুধু কথাতেই বড় নয়, কাজে বড়। আমাদের কাছে সেই ছেলেই পছন্দ যে কথাতে বড় হবে না, কাজে বড় হবে। আর ইন্ডিয়া সেখানে কি করলো? ইন্ডিয়া সেখানে কাজে বড় হয়ে দেখালো। যখন ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকটা দেশের উপর ট্যারিফ চাপাচ্ছিলেন, প্রত্যেকটা দেশকে যুদ্ধের হুমকি দিচ্ছিলেন, প্রত্যেকটা দেশের উপর এটা ওটা সেটা বলছিলেন, উল্টোপাল্টা কমেন্ট করছিলেন, তখন ইন্ডিয়া কিন্তু বিশেষ ক্রিটিসাইজ করেনি, বরং ইন্ডিয়াকে প্রত্যেকবার বিশ্বের দোরগোড়ায় কৈফিয়ত দিতে হয়েছে। মিস্টার এস জয়শঙ্করকে বারবার প্রত্যেকটা জায়গায় ডেকে পাঠানো হয়েছে, বলেছে রাশিয়ান অয়েল কেন কিনছো, চায়নার সাথে ডিল কেন করছো, পাকিস্তানের সাথে যুদ্ধ কেন করছো, বলো যুদ্ধ আমি থামিয়েছি, এটা ওটা সেটা নিয়ে প্রত্যেকবার আমাদেরকে কৈফিয়ত দিতে হয়েছে। কিন্তু সব কিছুর পরেও দেখুন তো, এখন ইন্ডিয়া ইউএসএর সাথে ডিল করে নিয়েছে। ইন্ডিয়া ইউএসএ যেই চরম প্রচলিত যে ডিল নিয়ে কথা এতদিন ধরে চলছিল, সেটা ফাইনালি কমপ্লিট হয়েছে। ডোনাল্ড ট্রাম্প আর মোদি দুজনেই টুইটারের মধ্যে টুইট করে এটা জানিয়েছেন যে তাদের ডিল কমপ্লিট হয়েছে। যদি এখন অবধি খাতা কলমে সব কিছু কমপ্লিট হয়নি, কিন্তু হ্যাঁ ওভারঅল বলা যেতে পারে যে ডিল কমপ্লিট হয়েছে। আর তার জন্য আমরা লাস্ট উইকে মার্কেটের মধ্যে একটা বিশাল বড় র্যালিও দেখলাম। প্রায় 1200 পয়েন্টের কাছাকাছি মার্কেট গ্যাপ আপে ওপেন হয়েছিল। যদিও সে গ্যাপ আপ ভালো করে টেকে না, সেখান থেকে প্রফিট বুকিং চলে আসে। মোটামুটি 26,000 মানে যে অল টাইম হাই পার করে কিন্তু মার্কেট আবারও চলে গেছিলো। এবার মনে করুন তো, এতদিন ধরে যতবার আমি ভিডিও বানিয়েছি আমি বারবার বলেছি যে ডোনাল্ড ট্রাম্পের সাথে সিম্পল যদি একটা ডিল হওয়া খুব দরকার, তার জন্য আলটিমেটলি ইউএসএর সাথে আমাদের দেশকে একটা ট্রেড ডিল করে নিতে হবে। আর যদি একটা ডিল সামান্য আজকে যেটা বলছে যে 50% থেকে 18% ট্যারিফ করে দেওয়া হয়েছে, এই জন্য মার্কেট আজকে এতটা বড় রান দিয়েছে। আমি আপনাকে বলছি যদি 50 থেকে 18 না হয়েও যদি 50 থেকে 45 হতো, মানে মাত্র 5% কমতো, তাতেও মার্কেট এত বড় র্যালি দিত। কারণ মার্কেট অপেক্ষায় বসেছিল যে বাবা ডোনাল্ড ট্রাম্পের সাথে একটা ডিল কমসে কম কর, যে কোনো ডিল হোক, খাতা কলমে একটা ডিল তো কর, যাতে ডোনাল্ড ট্রাম্পকে একটু সন্তুষ্ট করা যায়। আর আপনি জানেন ডোনাল্ড ট্রাম্প পাগল মানুষ, এটা ওটা সেটা কন্টিনিউ বলে বেরিয়েছে। আর এই ফাঁকে ওই যে বললাম ইন্ডিয়া কাজে বড় হয়েছে, এই ফাঁকে ইন্ডিয়া যে এতদিন ধরে 20 বছর ধরে চলা যে ডিল, ডোনাল্ড ট্রাম্প মিডিলে এসে ডিস্টার্ব করেছে, তার জন্য ইউ ভয় পেয়ে গেছে। এবং ইউ এর ভয় হওয়ার কারণেই তারা এতদিন 20 বছর ধরে আটকে থাকা ডিল সেটাও কমপ্লিট করেছে। এই ফাঁকে আমরা ইউকের সাথেও ডিল করেছি, জাপানের সাথেও ডিল করেছি, আদার এশিয়ান যেসব কান্ট্রিজ আছে তাদের সাথে আমরা ছোটোখাটো কোনো না কোনো ডিল কিন্তু করেছি। তো আলটিমেটলি ইন্ডিয়ার পজিশন এখন খুবই বেটার। এবং লাস্ট প্রায় 7-8 দিন ধরে আমরা মার্কেটের মধ্যে বিশাল বড় র্যালিও দেখলাম, মানে চরম পরিমাণ বাড়ছে প্রত্যেকটা স্টক। যদি আপনি লার্জ ক্যাপ বাদ দিয়ে স্মল ক্যাপ মিড ক্যাপের মধ্যে ইনভেস্ট করেন, তাহলে দেখবেন বেস র্যালি কিন্তু আপনার স্টক দিয়েছে, যদি সে ফান্ডামেন্টালি স্ট্রং হয়। আমি এর আগে এটাও বারবার বলেছিলাম যে ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খুঁজুন। যখন মার্কেট এতটা পড়ে গেছিল, তখন ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি খোঁজার জন্য এই কারণেই বলেছিলাম, আপনি আজকে তার প্রুফ পাচ্ছেন। যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং সেগুলোই বাড়ছে। এবার অনেকের মধ্যে একটা প্রশ্ন আসবে, যদি মার্কেটের মধ্যে সব কিছু পজিটিভ নিউজই আছে, তাহলে মার্কেট 26,000 টাচ করলো দিয়ে আবার নিচে কেন পড়ছে, আবার কেন নিচে চলে আসছে, রেড ক্যান্ডেল কেন বাড়াচ্ছে, তাহলে কি আবারও মার্কেট আবার নিচের দিকে পড়তে লাগবে? কারণ আমাদের দেখে অভ্যস্ত নিচের দিকে পড়া, আমরা মানতেই পারছি না যে উপরে কখনো মার্কেট যেতে পারে। তো চলুন আজকের ভিডিওতে আমরা পার্ট বাই পার্ট বুঝবো যে প্রথমে এতদিনকার নিউজ কী ছিল, মানে এতদিন ধরে কী চলছিল, এবং এখন সিচুয়েশন কী পরিবর্তন হয়েছে। এবং তার সাথে আমরা এটাও বুঝবো যে ইন ফিউচার আমাদের কোন কোন সেক্টরের দিকে আমরা নজর দিতে পারি। এবং তার সাথে আমরা এটাও বুঝবো যে ইন্ডিয়ান পজিশন এখন কী রয়েছে, ইন্ডিয়ান নিউজ এখন কী রয়েছে, এবং আগামী দিনে ইকুইটি মার্কেট ভালো নাকি আবার গোল্ড সিলভারের মধ্যে র্যালি আসবে। হ্যাঁ, গোল্ড সিলভার নিয়েও ডিসকাস করবো, চিন্তা নেই। তো এই ভিডিও থাকবে আলটিমেট নলেজ। এই ভিডিও আপনি একটা মিনিটও স্কিপ করবেন না। আজকের ভিডিওতে মার্কেট নিয়ে ইন ডেপথ অ্যানালাইসিস করবো, এবং আগামী দিনের জন্য মানে মার্কেট যে এই বুল রান দিতে চলেছে, হ্যাঁ আমি আবারও বলছি মার্কেট বুল রান দিতে চলেছে, তো আগামী দিনের জন্য যে বুল রান আসছে তার মধ্যে ইনভেস্টমেন্টের অপরচুনিটি আপনি কী করে পেতে পারেন, কোন কোন থিম রয়েছে, সেগুলো আমরা এই ভিডিওতে ডিসকাস করবো। তো প্রথমে চলে আসি যে ডোনাল্ড ট্রাম্পের ডিল হওয়ার আগে ইন্ডিয়ার সাথে ইউ এর একটা ডিল হয়েছিল। তো ইউ এর ডিলে কী হয় যে ইন্ডিয়া তার প্রায় 98% প্রোডাক্টকে সমস্ত ডিউটি কমিয়ে দেয়, আর একই সাথে ইউ মানে ইউরোপিয়ান ইউনিয়নও সমস্ত ডিউটি কমিয়ে দেয়। দুজনের জন্য উইন উইন সিচুয়েশন হয়। কিন্তু এখানে একটা কসাস পয়েন্ট মার্কেটের জন্য ছিল। আপনি যদি দেখেন যে মোটামুটি 27 জানুয়ারির দিক করে এই অ্যানাউন্সমেন্টটা হয়েছিল, তো 27 জানুয়ারি দেখুন এখানে একটা গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করেছিল মার্কেট। তো এখান থেকে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট একটু উপরে যাওয়ার পরেও দেখুন বড় একটা রেড ক্যান্ডেল কিন্তু আমরা দেখতে পাই, যেটা বাজেট ডেতে ক্যান্ডেল ছিল। তারপরে আমরা র্যালি দেখলাম, সেটা আলাদা বিষয় হলো। তবে খুব যে ইউএস সাথে ডিলের পরে র্যালি দিয়েছে তা কিন্তু নয়। তো আলটিমেটলি ইউএসের সাথে ডিল হওয়ার পরে সব থেকে বড় র্যালি আমরা দেখতে পাচ্ছি এখানে, যে এই জায়গাটা এই লেভেলে গ্যাপ আপ ওপেন হয়েছে। মানে ভাবুন কি লেভেলে গ্যাপ আপ, দেখুন একদম এখান থেকে শুরু করে মার্কেট, মানে মোটামুটি এই লেভেল থেকে শুরু করে মার্কেট প্রায় এখানে এসে গ্যাপ আপ, মানে প্রায় 5% উপরে আপ ছিল। আমি রাত্রেবেলায় সেদিন দেখছিলাম, আপনার গিফট নিফটি দেখছিলাম প্রায় 7% উপরে গ্যাপ আপ চলছে। তো বিশাল বড় র্যালি সেদিন মোটামুটি ছিল মার্কেটের মধ্যে। তো যাই হোক, ইউ এর যে নিউজ তার মধ্যে একটা জিনিস যেটা আপনাকে কেউ বলছে না, কোনো নিউজ মিডিয়া কভার করছে না, সেটা আজকে বলবো। দেখুন ইউ এর মধ্যে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে CBAM সিস্টেম। তো CBAM সিস্টেম কি? কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট মেকানিজম। এটা কি জিনিস? এটা ইউ 2026 জানুয়ারি মাস থেকে নিয়ে এসেছে 1 তারিখ থেকে। এইটা অ্যাকচুয়ালি কি? এটা কাইন্ড অফ ট্যাক্স।
ইউ আজকে এতদিন ধরে মনে করুন প্রত্যেকটা জিনিসের প্রোডাকশন, বিশেষ করে স্টিল অ্যালুমিনিয়ামের যে প্রোডাকশন, সেখানে তো আলটিমেটলি হিট সিস্টেম রয়েছে, মানে হিট করতে হয় তবে স্টিল অ্যালুমিনিয়াম বেরোয়, তাকে গলাতে হয়। তো এই হিটিং করার জন্য আমাদের ইন্ডিয়াতে কী দিয়ে হিট করা হয়? আমাদের ইন্ডিয়াতে কয়লা পোড়ানো হয়, মানে আলটিমেটলি কার্বন এমিশন বেশি হয়। কিন্তু ইউ এর মধ্যে কয়লা পোড়ানো হয় না। ইউ যেহেতু এখন উন্নত দেশ হয়ে গেছে, তারা দীর্ঘদিন ধরে ইনফ্রাস্ট্রাকচারে ইনভেস্ট করেছে, তো তারা আর কয়লা পোড়ায় না, তারা তার পরিবর্তে ন্যাচারাল গ্যাস ইউজ করে, মানে যেটা রাশিয়া থেকে ন্যাচারাল গ্যাস নিচ্ছে ইউ, সেটা ইউজ করে, কিংবা আলটিমেটলি সোলার এনার্জি ইউজ করে, মানে সাস্টেনেবল এনার্জি তারা ইউজ করে। তো ইউ একটা সিস্টেম চালু করেছে যে বাইরের দেশ থেকে কোনো প্রোডাক্ট যখন তাদের দেশে আসবে বা তাদের কান্ট্রিজের মধ্যে আসবে, তারা CBAM সিস্টেমের উপর চার্জ লাগাবে। কেন চার্জ লাগাবে? কারণ ধরুন ইউ এর যত প্রোডাকশন হয়, মানে ধরুন ইউ এর যদি স্টিল প্রোডাকশন আপনি দেখেন, তাহলে দেখবেন স্টিল প্রোডাকশনের উপর আমাদের ইন্ডিয়ান কার্বন এমিশন কত হয়, মানে 1 টন স্টিল প্রোডাক্টের জন্য 2.5 থেকে 2.8 টন অবধি আপনার কার্বন এমিশন হয়। কিন্তু সেখানে ইউ এর কার্বন এমিশন কত হয়? 1.3 টন। তাহলে আলটিমেটলি এই যে কার্বন এমিশন এক্সট্রা পড়ছে, মানে ইউ কান্ট্রিজে যেহেতু সাস্টেনেবল এনার্জি আছে, তাদের উপর কার্বন এমিশনের ট্যাক্স লাগে না। কিন্তু ইন্ডিয়া থেকে যে প্রোডাক্ট যাবে, আমরা তো কয়লা পুড়িয়ে করছি, তাই বলছি যে তুমি যদি কয়লা পুড়িয়ে প্রোডাক্টের মানে মালপত্র তৈরি করো, তাহলে আমরা ট্যাক্স চাওয়াবো। কী রকম ঘাবলাবাজি ভাবুন। जोर जोर से बोल के लोगों को स्कीमें बता दे। আলটিমেটলি এদিকে দেখা যাচ্ছে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, তো এদিকে বড় বড় যেগুলো স্টিল প্রোডাকশন আছে, বিশেষ করে স্টিল ইন্ডাস্ট্রি বলুন, অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি বলুন, এই ধরনের ইন্ডাস্ট্রির উপর ট্যাক্স চাপানো হচ্ছে। কেমন ট্যাক্স চাপাবে? তারা নিয়ারলি ওই $70 থেকে $90 অবধি কার্বন এমিশনের ট্যাক্স চাপাবে। এবার এই ট্যাক্স চাপানোর কারণে মোটামুটি প্রাইসিং 15 থেকে 25% ইনক্রিজ হয়ে যায়। এবার ঘটনা হচ্ছে WTO ট্রেডের কারণে তারা ডাইরেক্টলি তো ট্যাক্স চাপাতে পারবে না, কিন্তু ইনডাইরেক্টলি এই সব করে তারা ট্যাক্স চাপাবে, যেটা কিন্তু বলাই হয়নি। তো একটা রিপোর্টার জিজ্ঞাসা করেছিল ইউ এর যে প্রেসিডেন্টটাকে যে আপনি কি ইন্ডিয়াকে ছাড় দিচ্ছেন এই ট্যাক্স থেকে? তো বলেছিল যে না, আমরা ইন্ডিয়াকে ছাড় দিচ্ছি না। তো এখানে ইমিডিয়েট ইম্প্যাক্ট কার উপর হবে? স্টিল অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির উপর, সিমেন্ট ইন্ডাস্ট্রির উপর, ইলেকট্রিসিটি, হাইড্রোজেন, এগুলোর উপর কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে। তো এই স্টকসগুলোর নামও আপনি নিচে দেখতে পাচ্ছেন, তো এগুলোর ইম্প্যাক্ট হবে। তো আপনি দেখবেন যে যখন আমরা ইউ এর সাথে ডিল হয়, তখন দেখবেন স্টক মার্কেটের মধ্যে বিশেষ করে স্টিল কোম্পানি বলুন বা যেগুলো লাক্সারি কার বানায়, মানে কারের যেসব কোম্পানি, মানে যারা অটো সেক্টর, সেগুলো কিন্তু সেদিন ডাউন হয়েছিল। কেন ছিল? কারণ ইউ এর মধ্যে ধরুন যে অটো সেক্টরের উপর আমরা ট্যাক্সটা পেয়েছিলাম 110%। তার মানে কি যে ইউ এর যে লাক্সারি কার আছে, BMW বলুন বা আদার্স যেসব ভোক্সওয়াগেন কারগুলো আছে, সেগুলো কিন্তু আমাদের এখানে সস্তা হয়ে যাবে। সস্তা হয়ে গেলে কি আমরা কম্পিটিশন পেয়ে যাব, আমাদের যে ব্র্যান্ড তারা কম্পিটিশন পাবে, তার জন্য সেদিন স্টক প্রাইসে পড়েছিল। তো ডিলটা যে সব ক্ষেত্রে আমাদের জন্য ভালো তা কিন্তু নয়। তো ইন্ডিয়াকে এখন কী করতে হবে? ইন্ডিয়াকে এখন সাস্টেনেবল এনার্জির দিকে অগ্রসর হতে হবে। সেটা কী করে হবে? প্রচুর পরিমাণ ইনভেস্টমেন্ট করতে হবে। তো এটার জন্য টাইম লাগবে, কিন্তু মানে যতটা ভাবছেন যে তাড়াতাড়ি আমরা মালপত্র রপ্তানি করতে পারবো, তা কিন্তু অ্যাকচুয়ালি হবে না। বিশেষ করে ভারী যেসব প্রোডাক্টস আছে আমাদের ফিনিশ প্রোডাক্ট, সেগুলো কিন্তু তার উপর ট্যাক্স চেপে যাবে, CBAM ট্যাক্স যেটা রয়েছে ইউ চাপাবে। তো সেটার কারণে প্রোডাক্টের উপর দাম বাড়বে। তার জন্য সেদিন মার্কেট দেখবেন একটু মিক্সড রিয়াকশন কিন্তু আমাদেরকে দিয়েছিল। তো এবার আছে ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে। মনে করুন যে আপনি একটা মানুষকে প্রত্যেক দিন ওই 5টা-6টা করে কাজ দিচ্ছেন, সে কমপ্লিট করে দিচ্ছে, তার কোনো প্রবলেম নেই। হঠাৎ করে আপনি একদিন অফিস গিয়ে তাকে বললেন যে 5টা-6টা কাজ করলে হবে না, তোমাকে আজ থেকে 50টা কাজ করতে হবে। তো আপনি ঘাবড়ে যাবে, সেই লোকটা আন্দোলন করবে, সে বলবে না 50টা কাজ কেন করবো, প্রোটেস্ট করবে, ঝামেলা ঝঞ্ঝাট করবে। তারপর তাকে বলার ঠিক আছে 50টা কাজ করতে হবে না তোমাকে, যা কাজ করো তুমি ওই 18-19টা মতো কাজ করে দাও। তখন সে বলে বা কি ভালো মালিক আমার, সে 18টা কাজ দিল আমাকে, 18টা কত কাজ কমিয়ে দিল, 50 থেকে 18তে চলে এলো। কিন্তু লজিক্যালি আপনি ভাবুন তো, আপনার তো কাজ করার ক্ষমতা ছিল 5-6টা, মানে 5-6টা কাজের জন্য আপনাকে নিয়ে আসা হয়েছিল, সেখানে আপনাকে কাজ তো বাড়িয়ে 18টা করে দিল। অ্যাকচুয়ালি আপনার উপরে বার্ডেন বাড়লো, তার সাথে আপনার ভালো কেন ফিল হলো? আপনার ভালো এই কারণেই ফিল হলো যেহেতু থ্রেশহোল্ডটা আপনাকে এতটা দিয়ে দিয়েছিল, সেখান থেকে কমানো হলো তার জন্য। তো এটা হচ্ছে অভ্যাসের ব্যাপার। তো আপনি যদি দেখুন ট্যারিফ আমাদের দেশে এর আগে কত ছিল, মানে এখন না হয় USA 50% ট্যারিফ থেকে কমিয়ে 18% করেছে, কিন্তু অ্যাকচুয়ালি ডোনাল্ড ট্রাম্প আসার আগে আমাদের ট্যারিফ কত ছিল, মানে যখন এসব ঝুট ঝামেলা অশান্তি ছিল না, তখন আমাদের দেশে আমেরিকা কত % ট্যারিফ চাপাতো? দেখুন টেক্সটাইলের উপর নর্মাল রেটে, মানে যখন pre-2025 ডোনাল্ড ট্রাম্প আসার আগে 12% ট্যারিফ ছিল, সেটা পিক ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের সময় কত হলো? 50% হয়ে গেল, এখন সেটা 18%, মানে আলটিমেটলি 12% ছিল, সেখান থেকে বেড়ে কত হলো? সেখান থেকে বেড়ে হলো 18%। আবার জেমস আর জুয়েলারিতে কত ছিল? মাত্র 6% ট্যারিফ ছিল, সেটা থেকে 50 করে দিল, কমিয়ে কত করলো? 18%। তার মানে অ্যাকচুয়ালি 2025-এ আমরা 6% করে ট্যারিফ দিতাম, সেখানে আমাদের ট্যারিফ এখন ডিউটি কত দিতে হচ্ছে? 18% দিতে হচ্ছে, যেটা কিন্তু অ্যাকচুয়ালি বলতে গেলে নেগেটিভ। সেটা আপনাকে কেউ বলছে কি? কেউ বলছে না, মার্কেট র্যালি দিচ্ছে। মানে মার্কেট একটা গুড নিউজ অপেক্ষা করছিল যে এত ব্যাড নিউজের মধ্যে একটা গুড নিউজ দে ভাই, আমি তাতেই পারবো, কোনো অসুবিধা নেই। তো মার্কেট তাই দেখিয়েছে। আবার দেখুন মেরিন প্রোডাক্ট, সেটাতে 3 থেকে 5% ট্যারিফ ছিল, সেখানে ডোনাল্ডটা 58% মধ্যে ট্যারিফ করেছে, তারপরে সেটা কমিয়ে 18%, মানে আলটিমেটলি 3.5 থেকে 18 হলো। আবার দেখুন 4% থেকে বেড়ে হলো 18%, আবার দেখুন 2.5% থেকে 18%, আবার 15 থেকে 20% লেদার ফুটওয়্যারে ছিল, সেখানে 18%, আবার 3% ছিল কেমিক্যাল অর্গানিকের উপর, তার থেকে বাড়িয়ে
18% করে দিয়েছে। আবার ফার্মাসিউটিক্যালস যেখানে 0 থেকে 5% ছিল সেখানেও এবার কমিয়ে 0 থেকে 5% করা হয়েছে, মিডলে এক্সামটেড করা হয়েছে, কারণ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টস ইউএসএ ইম্পোর্ট করে, তাদের খুব দরকার। সেমিকন্ডাক্টর আগেও 0 ছিল, এখনও 0 আছে, এটাতে প্রবলেম নেই। তো আলটিমেটলি দেখুন 12 থেকে 18, 6 থেকে 18, 3 থেকে 18, 4 থেকে 18, ট্যারিফ তো বাড়লো, কমলো কোথায়? এখন ডিল হয়ে আমরা নেগোশিয়েট করলাম, কমালাম। আবার সঙ্গে ট্রাম্প এটাও বলেছে যে আমেরিকা থেকে প্রায় 500 বিলিয়ন মূল্যের এনার্জি অ্যান্ড টেকনোলজি কেনার প্রতিশ্রুতি, মানে আমাদের ইন্ডিয়াকে আগামী 5 বছরের মধ্যে 500 বিলিয়ন ডলারের এনার্জি কিন্তু আমেরিকার কাছ থেকে কিনতে হবে। আর রাশিয়ান ইম্পোর্ট অয়েল একদম কমিয়ে ফেলতে হবে। দেখুন আমরা যদি রাশিয়ান অয়েল কিনি তাহলে আমাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়, $55 থেকে $60 মধ্যে অয়েল পড়ে, কিন্তু আমরা যদি ঘুরিয়ে আমেরিকা থেকে অয়েল কিনি তাহলে $65 থেকে $70, মানে রাশিয়ার তেল কিন্তু ব্যারেল প্রতি আমাদের কাছে $10 থেকে $11 সস্তা। তার জন্য আমরা রাশিয়ার অয়েল কিনি। এটা কিন্তু খুবই বেশি একটা প্রপার আপনার বিজনেস টার্ম, মানে বিজনেসের দিক থেকে, মানে আমাদের ইন্ডিয়াকে দেশের মধ্যে টাকা বেশি বাঁচানোর দিক থেকে এটাই কিন্তু কারেক্ট, রাশিয়ার অয়েল কেনাই উচিত। কিন্তু ইন্ডিয়া, যেটা সবাই বলছে যে ইন্ডিয়া নাকি এই ডিলটা খুব ভালো ডিল করেছে, এটা ওটা সেটা করেছে, অ্যাকচুয়ালি ইন্ডিয়ার ক্ষেত্রে একটু হলেও এই ডিলটা খুব বেশি পজিটিভ নয়, মানে নেগেটিভ কাইন্ড অফ বলা যেতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে এটা তো মার্কেট এখন উদযাপন কেন করছে, র্যালি কেন দিচ্ছে? সিম্পল একটা জিনিস, যে ডোনাল্ড ট্রাম্প যতদিন থাকবে এই জিনিস কন্টিনিউয়াসলি চলতে থাকবে। তাই সবাই দেখছে যে খুব খারাপ সিচুয়েশনের থেকে একটু তো ভালো হোক, একটু তো নেগোসিয়েট হোক। দেখুন ট্যারিফ তো চাপবেই, এটা সবাই বুঝেই গিয়েছে যে 3 থেকে 10% হবেই, তার থেকে বরং 50-এর জায়গায় 18 হোক, এটাও আমাদের কাছে অনেক। এবার আপনাদের প্রশ্ন থাকবে আমরা আমেরিকার সাথে ডিল করার জন্য এত মরিয়া হয়ে গেছি কেন? কারণ দেখুন আমেরিকা থেকে আসে রপ্তানি আয়ের আমাদের জিডিপির উপর প্রায় 2.1% থেকে 2.2% কন্ট্রিবিউট করে, প্রায় $420 বিলিয়ন কিন্তু আমরা এখানের মানে জিডিপিতে কন্ট্রিবিউট করে আমাদের ইন্ডিয়ার। এবার ঘটনা হচ্ছে এখানে যদি আপনি রাশিয়া দেখেন, রাশিয়া আমাদের জিডিপিতে মাত্র 0.11% কন্ট্রিবিউট করে। তাহলে আলটিমেটলি আমরা আমাদের জিডিপির মধ্যে যে অত বড় পার্সেন্টেজ রাখে, ইভেন আমরা যে রপ্তানি করি, মানে আমরা যেটা প্রোডাক্ট এক্সপোর্ট করি সেটা প্রায় 19.78%, মানে প্রায় 20% ধারে কাছে আমরা এক্সপোর্ট করি আমেরিকাকে। তাহলে এত বড় এক্সপোর্ট মার্কেট কিন্তু আমাদের ডাউন হয়ে যাচ্ছে আমাদের হাত থেকে। তার জন্য ইন্ডিয়াকে বাধ্য হয়ে কিন্তু একটা ডিল করতে হলো। এবার আমাদের জন্য সেটা কি? আমাদের জন্য হ্যাঁ কাইন্ড অফ গুড নিউজ, যে খারাপ সিচুয়েশন চলছিল সেই খারাপের মধ্যে অবশ্যই ভালো জিনিস। আর আপনি যদি মার্কেটের দিকেও বলেন, মার্কেট এতদিন ধরে টাইম কারেক্ট করে গেছে, এই সিচুয়েশনটা পুরোটা টাইম কারেক্ট করেছে। এবার মার্কেটের সময় হচ্ছে র্যালি দেওয়ার। এবার মার্কেট র্যালি এখন কোথায় দেবে? এখন র্যালি সেই সব জায়গাতেই দেবে যেগুলো ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি। ফান্ডামেন্টালি স্ট্রং শেয়ার কী করে বাছাই করতে হয় এখানে ভিডিও আমি অলরেডি দিয়েছি। তো এখন খুব সিম্পল টার্মে বললে ইউ ইন্ডিয়ার সাথে ডিল করলো একটাই কারণে, কারণ ডোনাল্ড ট্রাম্প তাদের উপর ট্যারিফ বসাচ্ছিল। আর ইন্ডিয়া ইউএসের সাথে ডিল করলো কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প আমাদেরকে প্রেসারাইজ করছিল আর আমাদেরকে আলটিমেটলি ডিল করতেই হতো, নাহলে এই এতটা যে জিডিপির গ্রোথ সেটা আমাদের কাছে ডাউন হয়ে যায়। কারণ গোল্ডম্যান স্যাক্স আর মর্গান স্ট্যানলি একটা রিপোর্ট অনুযায়ী যদি 50% ট্যারিফ দীর্ঘস্থায়ী থাকতো তাহলে ভারতের জিডিপি গ্রোথ রেট 0.8 থেকে 1.2% অবধি কমে যেত, মানে জিডিপির গ্রোথ রেটই কমে যেত। তার জন্য এই ট্যারিফ কিন্তু একটা নেগেটিভ সিচুয়েশন ছিল, যেটাই থেকে ভারত কথায় না বড় হয়ে কাজে বড় হয়ে দেখিয়েছে। মানে আলটিমেটলি তলায় তলায় নেগোশিয়েট করেছে, ডিল করেছে। সঙ্গে চায়নার সাথেও কিন্তু ভালো ডিল চলছে। তো ইন্ডিয়া সিচুয়েশন এখন সমস্ত কান্ট্রির সাথে মানিয়ে গুছিয়ে নিয়েছে, চায়নার সাথে ডিল করছে, রাশিয়ার সাথে তলায় তলায় ডিল চলছে, তারপরে আপনার ইউরোপিয়ান কান্ট্রির সাথে অলরেডি হয়ে আছে, আপনার ইউকের সাথে করেছে, জাপানের সাথে করেছে। তো মোটামুটি এশিয়ান বা আপনার সাউথ আমেরিকার দিকের ফোকাস কিন্তু ইন্ডিয়ার মধ্যে রয়েছে। তো ইন্ডিয়ার ফিউচারের যে প্রজেকশন সেটা কিন্তু বেশ ভালো বলা যেতে পারে। মানে বাকি কান্ট্রিদের যা অবস্থা তার তুলনায় ইন্ডিয়া অবশ্যই একটা বেটার পজিশনে কিন্তু রয়েছে। আর রিসেন্টলি ইন্ডিয়ার যে বাজেট, ইউনিয়ন বাজেট, সেখানেও আপনি অ্যানাউন্সমেন্ট দেখেছেন, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়েছি। যারা দেখেননি অবশ্যই ভিডিওটা চেক আউট করবেন। সেখানে বেশ কিছু সেক্টরের উপর আমরা নজর রেখেছি, সেই সেক্টরই কিন্তু এই বছরের জন্য আমাদের কাছে থিম হবে। আর একটা ছোট্ট রিকোয়েস্ট, যদি ভিডিও ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয় এরকমই ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসার জন্য। আমি ভিডিও রেকর্ড করতে করতে আরও একটা পজিটিভ নিউজ পেলাম, যে কি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আপনার যে রেপো রেট সেটা কাট করেনি, মানে আনচেঞ্জ রেখেছে। এটা পজিটিভ নিউজ নয়, এটা মোটামুটি মিক্সড রিয়াকশন বলতে পারেন। কিন্তু যেটা পজিটিভ নিউজ সেটা হচ্ছে দিস পলিসি প্যানেল অলসো রিসিভড দ্য জিডিপি গ্রোথ রেট অফ 7.4% এগেনস্ট দ্য আর্লিয়ার প্রজেকশন অফ 7.3, মানে যেটা আগে 7.3-তে প্রজেকশন করেছিল সেটা এখন বাড়িয়ে হয়েছে 7.4%। আর রিটেল ইনফ্লেশন একটু বেড়েছে, 2.2% আগে এক্সপেক্টেড ছিল, সেটা 2.1% হয়েছে। তো আলটিমেটলি আমাদের জিডিপি গ্রোথ রেটের ফোরকাস্ট 7.3 থেকে 7.4 হয়েছে, যেটা অনেক বেশি ভালো। আর এই মার্কেটের মধ্যে, এই সিচুয়েশনের মধ্যে যখন ট্যারিফ চলছে তখন দারুণ একটা সিচুয়েশন। তো এই জন্য আমরা শুক্রবারও দেখলেন যে মার্কেট এতটা নিচে গেল, তারপরেও কিন্তু উপরে ক্লোজিং দিল। আমরা যদি চার্টও দেখি, এই চার্টের মধ্যেও একই জিনিসই দেখতে পাবো যে মার্কেটে যখন নিচে এসেছিল কত বড় উইক, তারপর দেখুন উপরে। এই যে গ্যাপটা সবাই বলছে ফিল করে দিতে পারে, দেখুন আমার ভিউ হচ্ছে এই গ্যাপে ফিল করার পসিবিলিটি একটু কম মনে করছে। দেখুন হলে তো হতে সবাই পারে, কিন্তু আমরা 50 এর উপরে ট্রেড করার পসিবিলিটি খুব হাই, যদি না খুব বড় নেগেটিভ নিউজ চলে এলো।
এবার ব্যাপার হচ্ছে আমরা আগামী দিনে কীভাবে নজর দিতে পারি। তো চলুন এবার আমরা চার্ট অ্যানালাইজ করে বলছি আগামী দিনের পরিস্থিতি কী হতে পারে বা আগামী দিনের মার্কেটে আমরা কীভাবে নজর রাখতে পারি। তো চার্ট অ্যানালাইজ করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা এখনো অবধি স্টক মার্কেটে নতুন রয়েছেন, ইনভেস্টমেন্টের জগতে নতুন রয়েছেন বা নতুনভাবে ট্রেডিং শিখতে চান, অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্টের মধ্যে অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোধার লিঙ্ক রয়েছে। সেখান থেকে একদম ফ্রিতে উইদাউট এনি এক্সট্রা চার্জেস আপনি অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন এবং আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে ইন ফিউচারে যদি আপনার অ্যাকাউন্ট রিলেটেড প্রবলেম হয়, আপনি বুল অফ বেঙ্গল অফিসিয়াল ইমেল আইডিতে মেল করবেন, আমরা আপনার প্রবলেম অ্যাঞ্জেল ওয়ান বা জেরোধা টিমের সাথে কথা বলে অন প্রায়োরিটি সলভ করে দেবো। দেখুন আমাদের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট ওপেন করলে কিন্তু একটু টাকা লাগে না, এখনই যান অ্যাকাউন্ট করে নিন এবং আজ থেকে ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। আর দেখুন এখন মার্কেটের সিচুয়েশন দেখুন, এটা হচ্ছে 200 EMA, এটা হচ্ছে 50 EMA। সিম্পলি দেখুন মার্কেট একদম গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, তারপর থেকে একটা প্রফিট বুকিং আসে এবং 50 EMA এর উপর কন্টিনিউয়াসলি ট্রেড করছে। এটা খুব ভালো সাইন এবং আমরা যদি দেখি তার অল টাইম হাইয়ের কাছাকাছি কিন্তু মার্কেট গিয়ে একদম ওপেনিং হয়েছিল। এটাও খুব ভালো সাইন যে মার্কেট বারবার অল টাইম হাইকে হিট করছে। বারবার একটা জায়গাকে হিট করতে থাকলে একটা টাইম ভেঙে যাবে এবং ভেঙে গিয়ে মার্কেট র্যালি দেবে। আমি বারবার বুল রান বলেছি। দেখুন আমি বুল রান বলার পরে মাঝে হয়তো 1-2 সপ্তাহ মার্কেট ঝিমিয়েছে, তখন অনেকে এসে ট্রোলিং করেছেন। আজকে তারা কোথায় আছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন যে এখন যখন বুল রান মার্কেট দেখাচ্ছে, সেক্টর স্পেসিফিক স্টক স্পেসিফিক অ্যাকশন যখন মার্কেট দেখাচ্ছে, তখন আপনারা কোথায় আছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আপনারা। আর দেখুন আগামী দিনে আমরা কীভাবে প্ল্যান করতে পারি। দেখুন আগামী দিনে নিফটি এই যে লেভেল, এই যে গ্রিন ক্যান্ডেল লেভেল, এই লেভেলটার উপরে যদি একটা ক্লোজিং আমরা দেখতে পারি তাহলে আরও বেশি বুলিশ ট্রেন্ড থাকবে। আর নাহলে এই কিছুদিন এখানে একটু কনসলিডেট করবে। দেখুন নিফটি ওয়াইজ দেখলে কনসলিডেশন আপনি দেখতে পারেন, কিন্তু এবার যদি সেক্টর ওয়াইজ দেখেন তাহলে আপনি আরও কিছু আশার আলো দেখতে পাবেন, যেখানে যে সেক্টরে নজর রাখতে পারেন। তো কোন সেক্টর এখন মোটামুটি আপট্রেন্ডে রয়েছে বা নিফটির সাথে সাথে চলছে, দেখুন নিফটি মেটাল সেক্টর। দেখুন মেটাল সেক্টর একটা টপ লেভেলে রয়েছে এবং এখানেও কিন্তু কনসলিডেট করছে। এটা ভালো জিনিস কিন্তু মেটালের মধ্যে, মেটাল মাঝে পড়ে গেছিলো কয়েকদিন ধরে, কিন্তু এখন কিন্তু একটা জায়গাতে কনসলিডেট করছে, এটা খুব পজিটিভ লক্ষণ। তারপরে আপনি যদি দেখেন যে নিফটি আইটির মধ্যে রিসেন্টলি দেখবেন বিশাল বড় ফল এসেছে। কেন? অ্যানথ্রপিকের নিউজ আপনি দেখেছেন, অ্যানথ্রপিক হঠাৎ করে একটা এআই এজেন্ট নিয়ে এসেছে যে সমস্ত রকম কাজ করে দিতে পারে। তো তার জন্য এআই ইন্ডাস্ট্রির মধ্যে যেই ভ্যালুয়েশন দেওয়া হচ্ছিল, ভ্যালুয়েশন জাস্টিফাইবল ছিল না। কারণ মানে ভাবুন একটা টাইম যখন বলা হতো যে এআই এসে সাধারণ মানুষের কাজে হেল্প করবে, এখন দেখা যাচ্ছে এআই এসে বড় কাজ এআই করে দিচ্ছে, মানে এআই এজেন্টরা। তো তার জন্য বিভিন্ন এআই যেসব স্টক, সেগুলো ভ্যালুয়েশন কারেকশন আমরা দেখতে পাচ্ছি। তো আইটিতে এই জন্য কারেকশন। দেখুন কারেকশন মানে অপরচুনিটি। আমি আবার বলেছি আইটি যতবার কারেক্ট করবে অপরচুনিটি হিসাবে দেখবেন। তো এটাতেও আমি হিন্ট দিচ্ছি আপনাকে। ভিডিওটা এডুকেশনাল পারপাসের জন্যই, একদম ইনভেস্টমেন্ট ডিসিশন নিজের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের সাথে কথা বলে তবেই নেবেন। আর যদি ব্যাঙ্ক নিফটি দেখি, দেখুন ব্যাঙ্ক নিফটিও গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, কি বড় গ্যাপ আপ দেখুন ব্যাঙ্ক নিফটির। ব্যাঙ্ক নিফটি এই লেভেল থেকে আপনি যদি গ্যাপ আপে দেখেন, মোটামুটি এই লেভেল থেকে গ্যাপ আপ করেছিল ব্যাঙ্ক নিফটি কততে, প্রায় 2690 পয়েন্ট, মানে 2700 পয়েন্টের গ্যাপ আপ ব্যাঙ্ক নিফটিতে। তো এটাও তার পজিশন হোল্ড করছে, এটাও ভালো করে নজর রাখবেন ব্যাঙ্ক নিফটি। তারপর দেখুন নিফটি সার্ভিসেস ইন্ডেক্স এখানে পজিশন হোল্ড করছে 50 EMA এর উপরে, যতদিন আছে ততদিন আমরা বুলিশ দেখতে পারি। দেখুন আমি কেন এই সেক্টরগুলো আপনাকে দেখাচ্ছি, কারণ এই সেক্টর থেকে সুইং ট্রেডিংয়ের জন্য স্টকস বাছাই করে দেওয়ার দায়িত্ব আপনার। আপনি ভিডিও দেখে নিন, যারা সুইং ট্রেডিংয়ের এই ভিডিওটা এখনও দেখেননি, যান এক নিমেষে আপনি স্টক খুঁজে পেয়ে যাবেন এবং আগামী দিনের জন্য কোন স্টকে পার্টিকুলার কোন স্টকে নজর রাখবেন সেটা আপনি এসে কমেন্টে জানান যে এই সেক্টর থেকে কোন স্টক আপনি পেলেন সুইং ট্রেডিংয়ের জন্য। প্লিজ কমেন্টে আসুন এবং একটা কমিউনিটি আমরা তৈরি করি। চলুন তো আরও দেখছি বুলিশ কমোডিটি সেক্টর। দেখুন কমোডিটি সেক্টর আমি বলেছিলাম যে এটার উপরে গেলে বুলিশ হয়ে যাবে, তো আবার দেখুন কি সুন্দর একদম ডাউনে গিয়ে উপরে যাচ্ছে, তো বুলিশ কমোডিটি সেক্টর। আর তারপর দেখুন একটি ফাইন্যান্সিয়াল সার্ভিস সেক্টর, এটাও বুলিশ, মানে ফাইন্যান্স রিলেটেড সমস্ত সেক্টরই মোটামুটি বুলিশ। ব্যাঙ্কও বুলিশ। আর তারপরে একটি অটো দেখুন এখানে কনসলিডেশন জোনে রয়েছে, কনসলিডেট করার পিছনে প্রপার রিজন ছিল। তো আলটিমেটলি দেখুন 27 তারিখে যেটা ইন্ডিয়া ইউ ডিল, এই ডিলের সময় দেখুন মার্কেট কনসলিডেট করেছে। তো দেখুন অটো কনসলিডেট করা মানে অটোর মধ্যে অপরচুনিটি হিসাবে দেখুন। অটো সেক্টর আমাদের খুবই ভালো সেক্টর, ফান্ডামেন্টালও স্ট্রং এবং আপনি যদি ভ্যালুয়েশন ওয়াইজও দেখেন তো খুব বেশি ওভার ভ্যালুয়েশন এখন অব্দি অটো সেক্টর যায়নি। আর যদি দেখেন নিফটি অয়েল অ্যান্ড গ্যাসও এবার কিন্তু বুলিশ হতে শুরু করে দিয়েছে। তো অয়েল অ্যান্ড গ্যাসের দিকে বিশেষ ফোকাস কিন্তু এখন রাখতে পারেন, সুইং ট্রেডিংয়ের জন্য দেখতে পারেন। আর নিফটি ইনফ্রাও আমার বেশ ভালো লাগছে। আমি বলেছিলাম যে এই লেভেলের উপরে ব্রেকআউট দিয়ে দিলে খুব ভালো, যদিও আবার 50 EMA এর উপর ট্রেড করছে, একটা কনসলিডেশন করছে, বেশ ভালো লাগছে কিন্তু আমার নিফটি ইনফ্রাকেও। আর দেখুন নিফটি এনার্জির দিকে লক্ষ্য করুন, একটা কনসলিডেশন পিরিয়ড থেকে ব্রেকআউট দেওয়ার চেষ্টা করছে। তো আলটিমেটলি আমরা এনার্জি সেক্টর দিকে নজর রাখবো, অবশ্যই সুইং ট্রেডিং নয় এখন, কিন্তু নজর রাখবো। নজরে যদি সাকসেসফুল হয় তবে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখবো। এই দাগের উপরে একটা মোটামুটি একটা ক্লোজিং দিতে হবে, তাহলে আমরা সুইং ট্রেডিংয়ের জন্য দেখতে পারি। তো আর আপনি যদি এবার দেখেন যে নিফটি মিড ক্যাপ দেখুন তার অল টাইম হাইয়ের কাছাকাছি ট্রেড করছে, মানে বেশ ক্যাপ আপ অল টাইম হাইয়ের কাছাকাছি রয়েছে, বেশ ভালো লাগছে নিফটি মিড ক্যাপকেও। আর নিফটি মাইক্রো ক্যাপ দেখুন, মাইক্রো ক্যাপ এখন অবধি নিচের লেভেলেই রয়েছে। মাইক্রো ক্যাপ খুব ভোলাটাইল হয় সিম্পলি। আর যদি দেখেন যে নিফটি স্মল ক্যাপ কিন্তু এবার বেড়ে যাওয়ার চেষ্টা করছে, মানে দেখুন এখানে ডাব্লু প্যাটার্নের মতো প্যাটার্নও বানানোর চেষ্টা করছে, মানে এই জায়গাটায়। তো বেশ কনসলিডেশন করে উপরে যাচ্ছে, ভালো লাগছে দেখতে, খারাপ নয়। তো আগামী দিনে সেই সব স্টক খুঁজুন যেই সব স্টক ফান্ডামেন্টালি কারেক্ট, যেসব স্টকের রেজাল্ট আসছে সেগুলো দেখুন, যারা ফান্ডামেন্টালি স্ট্রং রয়েছে, ফান্ডামেন্টালি সাউন্ড করছে, সেই সব স্টকের দিকে নজর রাখতে পারেন, কারণ তারাই এই যে র্যালির মধ্যে রয়েছে। এই র্যালিতে নিফটি যে খুব বাড়বে তা নয়,
কিন্তু এই র্যালিতে স্টক স্পেসিফিক অ্যাকশন আপনি বারবার পেতে থাকবেন। তো অবশ্যই নলেজে ফোকাস করুন, রেগুলার চ্যানেল ফলো করুন, এবং আগে যারা ইনভেস্টমেন্ট করেছেন যখন মার্কেট ট্রেন্ড খারাপ ছিল তখন আমি ভিডিও বানিয়েছি, আশা করছি তারা আজকে ফ্রুটফুল রেজাল্ট পেয়েছেন। প্রত্যেকবারই দেখুন আমি যখন মার্কেট নিচে থাকে তখন এই ভিডিও বানাই, আর আপনারা এসে ট্রোলিং করেন, অপরচুনিটি প্রত্যেকবার মিস করেন এবং পরে এসে ফোমোতে আফসোস করেন। তো এটা একদম করবেন না, অবশ্যই নজর রাখুন এসব সেক্টরের দিকে যেগুলো নিয়ে ডিসকাস করলাম। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদম ভুলবেন না, এবং চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই। আপনার সাবস্ক্রাইব আমাকে মোটিভেশন দেয়। আর যারা এখন অবধি স্টক মার্কেটে নতুন, মিউচুয়াল ফান্ডে নতুন ইনভেস্টমেন্ট করতে চান, অবশ্যই ডেসক্রিপশন আর পিন কমেন্ট থেকে অ্যাঞ্জেল ওয়ান এবং জেরোধার লিঙ্ক চেক আউট করুন। একদম ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন হয়ে যাবে, এবং আপনি চাইলে আজ থেকেই 500 টাকা মিনিমাম দিয়েও ইনভেস্টমেন্ট স্টার্ট করুন। আমি চাই যে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা মানুষ ইনভেস্টমেন্ট জার্নি শুরু করুন। অনেক ধন্যবাদ।